আমার ছেলে অভিজিৎ আমার কানে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম গো। সিডনিতে একটি সাগরিকত বাড়িতে আমরা দুজন থাকি। আমার বয়স ৪৫, অভিজিতের বয়স ২৪। অভিজিৎ একজন সফল আর্কিটেক্ট, আমি একজন ক্যাম্প কাউন্সেলর। আমরা অস্ট্রেলিয়াতে এসেছি ৮ বছর আগে, তার বাবার মৃত্যুর পর। তখন থেকে আমরা শুধু দুজনেই আছি। গত সপ্তাহে অভিজিৎ এক রাতে মদ খেয়ে ফিরেছিল। আমার শয্যায় এসে শুয়ে পড়ল। মা, তুমি আমার হৃদয়ের রানী, আমি তোমাকে বিয়ে করব কু। আমি ভেবেছিলাম মদের নেশায় বলছে, কিন্তু পরদিন সকালেও সে একই কথা বলল। অভিজিৎ, এসব কি বলছিস তুই? আমার ছেলে, আমরা কিভাবে একসাথে থাকতে পারি? আমি বললাম। অভিজিৎ হাসল। মা, আমরা তো আগেও একসাথে থাকি, এখন শুধু আমাদের সম্পর্কের নাম বদলে যাবে। আমরা এমন জায়গায় চলে যাব যেখানে কেউ আমাদের চিনবে না। আগে আমি পুরোপুরি হতভম্ব হয়ে গেলাম। এভাবে কি করে সে ভাবতে পারে? কিভাবে আমার ছেলে এমন চিন্তা করছে? এটা কি আমার ভুল? আমি তাকে একা বট করেছি? তার বাবা নেই, সে কি এজন্য এমন বিকৃত চিন্তা করছে? পরদিন সকালে আমি অভিজিতের ঘরে গেলাম। সে ঘুমাচ্ছিল। আমি তার টেবিল থেকে ফোন তুলে নিলাম, কোনো ক্লু পাওয়া যায় কিনা দেখতে চাইলাম। ফোন খুলে দেখি স্ক্রিন সেভারে আমাদের দুজনের একটা ছবি, কিন্তু এটা ফটোশপ করা। এটা একটা বিয়ের ছবি, যেখানে আমি সাদা শাড়ি পরে আছি আর অভিজিৎ স্যুট পরে আছে। আমার বুক ধরফট করতে লাগলো। কি হচ্ছে এসব? আমি ঝটপট বাকি ফোনটা চেক করতে থাকলাম। আরও অনেক ছবি ছিল, আমাদের দুজনের ম্যানিপুলেটেড ফটো, রোমান্টিক পোজে। আমার মাথা ঘুরে গেল, পা কাঁপতে লাগলো। নোট অ্যাপে গেলাম, সেখানে একটা নোট পেলাম। আমাদের প্ল্যান: ১, মাকে প্রপোজ করা; ২, একসাথে সিঙ্গাপুর যাওয়া; ৩, ভুয়া পরিচয় দিয়ে সেখানে বিয়ে করা; ৪, একসাথে নতুন জীবন শুরু করা। আমি কাঁপতে কাঁপতে ফোনটা রেখে দিলাম। কি ভয়ঙ্কর পরিস্থিতি! আমি আমার ছেলেকে কোথায় নিয়ে এসেছি? কেন সে এমন হয়ে গেল? সেদিন সারাদিন আমি অভিজিতের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। সে কাজে চলে গেল। আমি সব কথা ভাবতে লাগলাম। আমাকে কোনো সাইকোলজিস্টের সাথে কথা বলতে হবে। অভিজিতের চিকিৎসা দরকার। সন্ধ্যায় সে ফিরলে আমি বললাম, অভিজিৎ, তোর কি মনে আছে আমরা এখানে আসার আগে কি হয়েছিল? সে অবাক হয়ে বলল, কেন মা, হঠাৎ এটা জিজ্ঞেস করছো? আমি ভাবছিলাম, আমরা কি সত্যিই স্বামীর মৃত্যুর পরে এখানে এসেছি? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ অবাক চোখে তাকালো। মা, তুমি ঠিক আছো? বাবার মৃত্যুর পরেই তো আমরা এখানে এসেছি। তুমি কি ভুলে যাচ্ছ? না অভিজিৎ, আমি বললাম, আসলে আজ তোর বাবার মৃত্যুবার্ষিকী, এজন্য আমি একটু বিচলিত গো। অভিজিৎ কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ, ঠিক বলেছ মা, আমি ভুলে গিয়েছিলাম। সে আমার হাত ধরে বলল, কিন্তু এখন তো আমরা দুজনেই আছি, তাই না মা? আমরা একে অপরকে সাহায্য করব, একসাথে থাকব। আমি বিরক্ত হয়ে হাত ছাড়িয়ে নিলাম। অভিজিৎ, তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোর মা, আমি তোকে জন্ম দিয়েছি, তোর এই চিন্তা ভয়ঙ্কর। অভিজিৎ হঠাৎ হাসতে শুরু করল। ঠিক আছে মা, আমি তোমায় সব বলছি। আমি অবাক হয়ে তাকালাম। আমি এসব নাটক করছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য, সে বলল। আমার এক বন্ধু আছে মার্টিন, সে তার মাকে নিয়ে অস্বাভাবিক আচরণ করে। আমি তোমাকে দেখাতে চাইছিলাম কেমন লাগে যখন একটা ছেলে তার মাকে এভাবে দেখে। আমি তোমার প্রতিক্রিয়া রেকর্ড করেছি, যাতে ওকে দেখাতে পারি। ও, আমি বিশ্বাস করতে পারছিলাম না। কি বলছি অভিজিৎ, এটা কোনো মজার বিষয় নয়। সরি মা, সে অনুতপ্ত স্বরে বলল। বুঝতে পেরেছি, এটা খুবই বাজে আইডিয়া ছিল। আমি যখন দেখলাম তুমি কতটা আপসেট হয়েছ বুঝলাম। এটা থামানো উচিত। কি আমি রেগে গেলাম? তোর ফোনে আমি সেই সব ফটোশপ করা ছবি দেখেছি, আর তোর নোট অ্যাপের প্ল্যান, এগুলো কি তোর পরীক্ষার অংশ? অভিজিৎ একটু লজ্জিত দেখালো। হ্যাঁ মা, আমি জানতাম তুমি আমার ফোন দেখবে, এজন্য সেসব রেডি করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম এতে প্রতিক্রিয়া আরও স্বাভাবিক হবে গো। এটা বিশ্বাস করা কঠিন ছিল, কিন্তু এটাই সত্য হওয়া উচিত, তাই না? না হলে আমি কি ভাবতে পারি যে আমার নিজের ছেলে? সত্যি না, এটা অসম্ভব। আমি ওকে বললাম, অভিজিৎ, তুই আমার বিশ্বাস হারিয়েছিস। আমি তোর কাছে আশা করি না এমন একটা জঘন্য যোগ্য। সে মাথা নিচু করে বলল, সরি মা, আমি আর কখনো এমন করব না।
আগে সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি, কিছু একটা ঠিক মনে হচ্ছিল না। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আমাদের বাড়ির পুরনো কাগজপত্র দেখব। অস্ট্রেলিয়া আসার সময় আমাদের অনেক ডকুমেন্ট আনতে হয়েছিল, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, স্বামীর ডেথ সার্টিফিকেট ইত্যাদি। স্টোর রুমে গিয়ে পুরনো বাক্স খুঁজতে লাগলাম। এতদিন আমি ওসব আর দেখিনি। একটা লাল বাক্সে সব ডকুমেন্ট ছিল। আমি খুলে দেখতে লাগলাম, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আরও অনেক কাগজ। হঠাৎ আমার চোখ পড়ল একটা কাগজের দিকে। এটা অভিজিতের বার্থ সার্টিফিকেট। আমি পড়লাম, নাম অভিজিৎ চৌধুরী, জন্ম তারিখ জুলাই 1999, মাতা অম্বিকা সেন, পিতা প্রদীপ চৌধুরী। আমি চমকে উঠলাম, অম্বিকা সেন? আমার নাম তো সুমিত্রা চৌধুরী। এটা কি ভুল, নাকি আমি ভুল দেখছি? আমি আরও কাগজপত্র খুঁজতে থাকলাম। একটা ফোল্ডারে কিছু পুরনো ছবি পেলাম, আমি, স্বামী আর অভিজিৎ, কিন্তু সাথে আরও একজন মহিলাও আছেন। ছবির পিছনে লেখা প্রদীপ, সুমিত্রা, অভিজিৎ এবং অম্বিকা, অ্যাট মংস, 2002। আমার হাত কাঁপাতে লাগল। কে এই অম্বিকা? অভিজিতের আসল মা? তাহলে আমি কে? আমার মাথা ঘুরতে লাগল, বমি পাচ্ছিল। আমি হঠাৎ চিৎকার শুনলাম, তুমি এগুলো দেখছ কেন? পিছনে তাকিয়ে দেখি অভিজিৎ, তার চোখে রাগ এবং ভয়। আমি হাঁটু গেটে বসে পড়লাম। অভিজিৎ, এসব কি? অম্বিকা কে? আমি কে? অভিজিৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানতাম একদিন না একদিন তুমি সব কিছু জেনে যাবে। আমি তোমাকে সত্যি কথা বলছি, তুমি আমার মা নও। আমার শরীরের সব শক্তি যেন চলে গেল। তাহলে আমি কে? তুমি আমার বাবার দ্বিতীয় স্ত্রী, আমার আসল মা অম্বিকা। বাবা মার ডিভোর্স হয়ে যায় আমি যখন 10 বছরের। বাবা তোমাকে বিয়ে করে। আমার মা আমাকে দেখতে আসতো, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। সে ছিল মানসিক রোগী। 8 বছর আগে একদিন সে আমাদের বাড়িতে এসে ঝগড়া করছিল। বাবা তাকে থামাতে চাইছিলেন। হঠাৎ সে একটা ছুরি বের করে বাবাকে আঘাত করে। বাবা গো! অভিজিৎ কেঁদে ফেলল। বাবা মারা যান। তুমি সেদিন বাড়িতে ছিলে না। ফিরে এসে দেখলে পুলিশ সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ মাকে নিয়ে গেল। এরপর তুমি শক থেকে পুরোপুরি সেরে উঠতে পারোনি। তোমার মাথায় গোলমাল হয়ে গেছিল। ডাক্তাররা বলল তুমি এক ধরনের ট্রোম্যাটিক অ্যামনেশিয়া এবং সাইকোসিসে ভুগছ। তুমি ভাবতে শুরু করলে যে তুমি আমার আসল মা। গি, আমি কাঁদতে কাঁদতে বললাম, এসব মিথ্যা না, এটাই সত্য। অভিজিৎ বলল, ডাক্তাররা বলল তোমাকে সত্য জানালে তোমার অবস্থা আরও খারাপ হতে পারে, তাই আমি তোমার ভ্রম বজায় রাখলাম। আমরা অস্ট্রেলিয়া চলে এলাম, নতুন জীবন শুরু করলাম। সবকিছু ভালোই চলছিল এতদিন। পরে তুমি সব জেনে ফেলেছ গো। তাহলে ওই বিয়ের প্রপোজাল, ও সব ছবি? আমি জিজ্ঞেস করলাম। আমি জানতাম তুমি আস্তে আস্তে সন্দেহ করছো। তোমার স্মৃতি ফিরে আসছে। আমি তোমাকে একটা ঝাঁকুনি দিতে চাইলাম, দেখতে চাইলাম তুমি কতটা শক নিতে পারো। যদি ওই কথায় তুমি বিশ্বাস করতে, তাহলে বুঝতাম তোমার অবস্থা আরও খারাপ হয়েছে, কিন্তু তুমি প্রতিবাদ করলে এতে বুঝলাম তুমি সেরে উঠছ। তাই গতকাল বললাম, এটা একটা জোক ছিল গো। আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না। তাহলে আমার আসল নাম কি? আমার পরিবার? তোমার নাম সুমিত্রা দাস। তুমি বাবার সাথে অফিসে কাজ করতে। তোমাদের বিয়ে হয় আমি যখন 1-2 বছরের। তোমার পরিবার ইন্ডিয়াতে থাকে, কিন্তু তুমি তাদের সাথে যোগাযোগ রাখো না। ওরা জানে না তুমি মানসিক অসুস্থ হয়ে পড়েছ। আমি ওদের বলেছি আমরা ভালো আছি। আমি নিজের মাথা ধরে বসে পড়লাম। আমি বিশ্বাস করতে পারছি না, আমার সমস্ত জীবন একটা মিথ্যা। আমি অভিজিতের মা নিই না, তুমি আমার সৎ মা, কিন্তু আমার কাছে তুমি আমার আসল মা। তুমি আমাকে খুব ভালোবাসো, আমাকে দেখাশোনা করো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আগে আমার মাথায় হঠাৎ একটা চিন্তা এলো, অভিজিৎ, তোর আসল মা কোথায়? সে কি জেলে? অভিজিৎ চুপ করে গেল। অভিজিৎ, আমি জোরে ডাকলাম, মা, সে মারা গেছে, জেলে আত্মহত্যা করেছিল গো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সামনে এখন 2টো পথ ছিল, হয় আমি এই সত্যকে মেনে নিয়ে আগের মতো জীবন চালিয়ে যাব, না হয় সত্য জানার চেষ্টা করব।
আমি দ্বিতীয়টা বেছে নিলাম। অভিজিৎ, আমি একজন সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে চাই গো। ঠিক আছে মা, আমি তোমাকে নিয়ে যাব। পরদিন আমরা ডক্টর জেনিফার রবার্টসের চেম্বারে গেলাম। আমি অভিজিৎকে বাইরে অপেক্ষা করতে বললাম। ডক্টরকে আমি সব বললাম। অভিজিতের প্রপোজাল, আমার সন্দেহ, বার্থ সার্টিফিকেট, অভিজিতের ব্যাখ্যা। ডাক্তার আমার কথা শুনে বললেন, মিসেস চৌধুরী, আপনি কি জানেন আপনি আমার পেশেন্ট ছিলেন 6 বছর আগে। অভিজিৎ আপনাকে এখানে নিয়ে এসেছিল। আপনার ট্রমাটিক অ্যামনেশিয়া এবং ডিলিউশনাল ডিসঅর্ডার ছিল। আমি আপনার সম্পূর্ণ কেস হিস্ট্রি দেখে বলতে পারি অভিজিৎ সত্যি কথাই বলেছে। ডাক্তার তার কম্পিউটার থেকে কিছু ফাইল বের করলেন, যেখানে আমার সাইকিয়াট্রিক রিপোর্ট, মেডিকেল হিস্ট্রি সব ছিল। আমি দেখতে পাচ্ছিলাম সেখানে লেখা পেশেন্ট সুমিত্রা দাস, 3-7 বছর ডিলিউশনাল ডিসঅর্ডার। পেশেন্ট বিশ্বাস করেন তিনি তার সৎ ছেলের আসল মা গো। ডাক্তার আমাকে দেখালেন আমার পুরনো ছবি, যেখানে আমি অভিজিৎ এবং তার বাবার সাথে আছি। আমি বুঝতে পারলাম অভিজিৎ সত্যি কথাই বলেছে, আমি তার মা নই। এখন আমি কি করব? আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, আপনি আস্তে আস্তে সত্যকে মেনে নিন। আপনার সত্য স্মৃতি ফিরে আসছে, এটা ভালো লক্ষণ। অভিজিৎ আপনাকে খুব ভালোবাসে, সে আপনার যত্ন নিয়েছে। আপনি তাকে সাপোর্ট করুন, তিনি আপনাকে সাপোর্ট করবেন কি? আমি কেঁদে ফেললাম। ডাক্তার আমাকে সান্ত্বনা দিলেন। সেদিন বাড়ি ফেরার পথে আমি অভিজিৎকে বললাম, আমি জানি এসব সত্য। আমি তোর মা না হলেও তুই আমার ছেলে। আমরা একসাথে এই ট্রমা কাটিয়ে উঠব গো। 3 মাস পরে আমার থেরাপি চলছে। আমি আমার আসল পরিচয় ফিরে পাচ্ছি। সুমিত্রা দাস, একজন অ্যাকাউন্টেন্ট, প্রদীপ চৌধুরীর স্ত্রী, অভিজিতের সৎমা। আমার ছোটবেলার স্মৃতি, কলেজের দিনগুলো, প্রদীপের সাথে দেখা, সব আমার মনে পড়ছে। অভিজিৎ আমাকে খুব সাপোর্ট করছে। সে আমাকে ভারতে নিয়ে যাবে, যেখানে আমার পরিবার আছে। আমি তাদের সাথে যোগাযোগ করেছি। আমার বাবা মা এখনও বেঁচে আছেন, তারা আমাকে দেখার জন্য অপেক্ষা করছেন। আজ সকালে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিলাম। আমি একজন সৎমা, যে ভুলে গিয়েছিল সে কে, কিন্তু এখন আমি নিজেকে ফিরে পাচ্ছি। অভিজিতের প্রতি আমার ভালোবাসা কোনোদিন কম হয়নি, কিন্তু এখন আমি তাকে যথাযথ দৃষ্টিতে দেখতে শিখছি। 6 মাস পরে হিমালয়ের কোলে ছোট্ট একটি পাহাড়ি শহর, দার্জিলিং। এখানে এক চা বাগানের পাশে একটি ছোট্ট কটেজ ভাড়া নিয়েছি আমরা। সবুজে ঘেরা, দূরে হিমালয়ের চূড়া দেখা যায়। অভিজিৎ এবং আমি ভারতে ফিরে এসেছি 3 সপ্তাহ আগে। আমার বাবা মাকে দেখার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি কিছুদিন দার্জিলিং থাকব। এখানে একটি নতুন শুরু হবে আমাদের জন্য। এই সকালে আমি বারান্দায় বসে চা পান করছিলাম। চারদিকে কুয়াশা, মাঝে মাঝে সূর্যের আলো উকি দিচ্ছে। এমন সময় অভিজিৎ এলো একটি খাম নিয়ে। এই যে, সে খামটি আমার দিকে এগিয়ে দিল। আমার বন্ধু রাজেশ সিডনি থেকে পাঠিয়েছে। একটা জিনিস আমাদের জন্য এসেছে। গিয়ে আমি খাম খুললাম। তাতে একটি চাবি ছিল এবং একটি চিঠি। প্রিয় অভিজিৎ ও সুমিত্রা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য একটা খবর আছে। মনে আছে তোমার বাবা প্রদীপের লকার? অস্ট্রেলিয়া যাওয়ার আগে সে একটি ব্যাংক লকারে কিছু জিনিস রেখে গিয়েছিল। আমি তার ব্যবসার পুরানো পার্টনার। সে আমাকে বলেছিল যে তার মৃত্যুর পর যেন তোমাদের এই চাবি দেই। ভারতে তোমাদের ঠিকানা জানা যায়নি, তাই অস্ট্রেলিয়ার বাড়িতে পাঠিয়েছিলাম। সেখান থেকে রাজে সেটা ভারতে পাঠিয়েছে। লকারটি কলকাতার সেন্ট্রাল ব্যাংকে আছে, লকার নম্বর 247। প্রদীপের একটি চিঠিও লকারে আছে। সে তোমাদের জন্য কিছু রেখে গেছে। শুভেচ্ছা, অনিরুদ্ধ সেনগুপ্ত। আকাশ, আমি চিৎকার করে উঠলাম। শঙ্কর আমার হাত চেপে ধরলেন। চুপ করুন, আমাদের কৌশলে কাজ করতে হবে। ও তারা তাদের প্ল্যান বলতে লাগলেন। আমি কিছুই শুনছিলাম না। আমি শুধু আকাশকে বাঁচাতে চাইছিলাম। আমার ছেলে, আমার একমাত্র সন্তান। তার জন্য আমি মরতেও রাজি। আমি ওদের সামনে যাব। আমি হঠাৎ করে বললাম, কি? শঙ্কর অবাক হয়ে গেলেন। আপনি পাগল হয়ে গেছেন? ওরা আপনাকে মেরে ফেলবে। ওরা আমাকেই চাই, তাই না? ওই এক আমার কাছে। আমি মিথ্যা চিপ দিয়ে দেব। ততক্ষণে আপনারা আকাশকে উদ্ধার করুন। শঙ্কর মাথা নাড়লেন। না, এটা খুবই রিস্কি। গুড, আমি আমার ছেলেকে বাঁচাবই, আমি দৃঢ় গলায় বললাম, আমার জীবন দিয়ে হলেও। শেষ পর্যন্ত শঙ্কর রাজি হলেন। আমরা একটা ভুয়া চিপ তৈরি করলাম, যেটা একের মতো দেখতে। আমি সামনের দরজা দিয়ে ঢুকব, আর শঙ্করের লোকেরা পিছন দিয়ে ঢুকে আকাশকে উদ্ধার করবে। আমি নিজেকে তৈরি করলাম। আমার শরীরে ভয় ছিল, কিন্তু আমি ভয় দেখাইনি। আমার ছেলের জীবন বাঁচাতে আমি সব কিছু করতে রাজি। আমি যাচ্ছি।
আমি বললাম, এবং গোডাউনের দিকে হাঁটতে শুরু করলাম। সামনের গেটে দুজন লোক দাঁড়িয়েছিল। তারা আমাকে দেখতে পেয়ে বন্দুক তাক করল। থামো, কে তুমি? আমি আমেলিয়া দেবী। আমি জানি তোমরা আমার ছেলে আকাশকে ধরে রেখেছ। আমি এসেছি তাকে নিতে। গুড। ওরা একজন অন্যজনের দিকে তাকালো, তারপর ভিতরে কাউকে ফোন করল। কিছুক্ষণ পর একজন লোক বেরিয়ে এলো, লম্বা কালো স্যুট পরা। আমেলিয়া দেবী, অবশেষে আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনার ছেলেকে দেখতে চান? হ্যাঁ, আমি দৃঢ় গলায় বললাম। আমার ছেলেকে ছেড়ে দিন। ওই এক কোথায়? আমি লকেটটি বের করলাম। এখানে। লোকটি আমাকে ভিতরে নিয়ে গেল। আমি সতর্ক দৃষ্টিতে চারপাশে দেখছিলাম। যদি শঙ্করের লোকেরা প্ল্যান অনুযায়ী কাজ করে, তাহলে এখন তারা পিছন দিয়ে ঢুকে পড়বে। লোকটি আমাকে একটা রুমে নিয়ে গেল। দরজা খুলে দেখলাম আকাশ একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে। তার মুখে রক্ত, চোখে ভয়। মা! আকাশ চিৎকার করে উঠল। আমি দৌড়ে তার কাছে যেতে চাইলাম, কিন্তু লোকটি আমাকে আটকে দিল। আগে ওই এক, সে বলল। আমার ছেলেকে ছেড়ে দিন, তারপর আমি আপনাকে ওই এক দেব। আমাদের পিছন থেকে একটা গুলির শব্দ হলো। আমি চমকে উঠলাম। শঙ্করের লোকেরা এসে গেছে। শব্দ শুনে স্যুট পরা লোকটি ঘুরে তাকালো। সেই সুযোগে আমি তার হাত থেকে ছাড়িয়ে আকাশের কাছে দৌড়ে গেলাম। আকাশ, তুই ঠিক আছিস? আমি তার বাঁধন খুলতে শুরু করলাম। মা।